চলো যাই, যাকে পাই তাকে বন্ধু বানাই, এই ইট কাঠের দিন ছেড়ে পালাই। খাচ্ছিলাম তখনই একটা বিশাল মেঘের টুকরা এসে আমাকে ভিজাই দিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই গোধূলি। কি আসে যায় আর একটা বারে মেঘ ছুতে পালায়। এই মোমেন্টটা, যেই মোমেন্টটা আমি এখন এনজয় করছি, এই মোমেন্টটাকে আমি অ্যাকচুয়ালি স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই। নাও ছুটি নাও, যাও চলে যাও। শিরোনাম কিন্তু একটা নাগরিক ব্যান্ড। শিরোনাম শহর নগর নিয়ে কথা বলে। কতটা একা বাতি ঘর। বাংলাদেশে হয়তো লক্ষ মিউজিশিয়ান আছে, আমি দ্য লাকিয়েস্ট ওয়ান। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এ মিউজিশিয়ানদের নিয়ে নতুন আয়োজন ট্র্যাক টকে। আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা, এবং আজকে আমাদের স্টুডিওতে গেস্ট হিসেবে উপস্থিত আছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের ভোকালিস্ট শেখ ইশতিয়াক। চলুন জেনে নেই তার জানা অজানা নানা গল্প। কেমন আছেন ভাইয়া? ভালো মৃত্তিকা, এই তো আমি ভালো। তুমি ভালো? এই তো ভালো। ঈদ কেমন কাটলো? হ্যাঁ, এবার ঈদ একটু ডিফারেন্ট ছিল। পুরো অনেক লম্বা একটা সময় বাড়িতে ছিলাম, ফ্যামিলির সাথে ছিলাম, সো অনেক ভালো ছিল। এখন ব্যস্ততা কি নিয়ে কাটছে? এখন ব্যস্ততা হচ্ছে এই যে সামনে কনসার্ট শুরু হবে, খুব কিছু কয়েকদিনের মধ্যে কনসার্ট শুরু হবে। ব্যক্তিগত কিছু কাজ, ওগুলো নিয়ে একটু ব্যস্ততা আছে, অফিস তো আর ফ্যামিলি সবকিছু মিলায়ে চলছে। ভাইয়া, প্রথমেই জানতে চাই, মিউজিশিয়ান হওয়ার ইচ্ছাটা কি আসলে প্রথম থেকেই ছিল? মিউজিশিয়ান হওয়ার ইচ্ছাটা প্রথম থেকে ছিল বলতে পারি। একদম যখন ছোট ক্লাস 5-এ পড়ি তখনই মোটামুটি জানতে পারি যে গান করতে পারি। তখন থেকেই আমাদের চিটাগংয়ের একটা কালচার আছে। আমাদের চিটাগংয়ে, আমি তো চিটাগংইয়ান, সো চিটাগংয়ের একটা কালচার সবসময় থাকে যে সেটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে, সেটা হতে পারে বিয়ে, হতে পারে ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে আমরা লাইভ মিউজিক অনেক প্রেফার করি। সো লাইভ মিউজিকগুলো যখন হতো তখন আমার ইচ্ছে করতো যে আই উইশ মানে আই কুড সিং। তখন তো একটা ব্যান্ড থাকতো অথবা একটা সেট আপ থাকতো, ওই সেট আপের সাথে যদি আমি একটা গান গাইতে পারতাম। সো তখন থেকে অ্যাকচুয়ালি মিউজিক করার ইচ্ছাটা শুরু। বাট প্রফেশনালি মিউজিক করার ইচ্ছা কখনোই ছিল না, আনলেস আমি একদম এই স্টেজে এসে গান গাইছি। তো এর আগে থেকে প্রফেশনালি মিউজিক করার ওভাবে ইন্টেনশন ছিল না। বাট হ্যাঁ, মিউজিক করার ইচ্ছা সবসময় ছিল, দেখা যাক কতদিন থাকে। আচ্ছা, আমরা এখন আপনাকে শিরোনামহীনের ভোকালিস্ট হিসেবে জানি, তো এর আগে কি কোনো ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন বা এটার অভিজ্ঞতাটা কেমন ছিল? হ্যাঁ, অফকোর্স, শিরোনামহীন অ্যাকচুয়ালি অনেক বড় একটা জায়গা। সো এর আগে আমার জার্নিটা অনেক বড় ছিল। অনেক বড় বলতে অনেকগুলো ব্যান্ড, অনেকগুলো মিউজিশিয়ান। আমি যদি একদম শুরু থেকে বলি, সেই ইউনিভার্সিটি থেকে আমার ব্যান্ড করা স্টার্ট। আমার ইউনিভার্সিটিতে প্রথম ব্যান্ড করি। এর আগে মিউজিক করতাম, গান করতাম, কিন্তু ওভাবে ব্যান্ড আকারে করতাম না কখনো। তো ইউনিভার্সিটিতে একটা ব্যান্ড ছিল আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। তারপরে এরপরে আমরা কিছু কমার্শিয়াল লাইন আপ করি। ওইখানে 3-4টা ব্যান্ড ছিল, একোনাইট, ক্রাই মাই নেম, নোনতা বিস্কুট। গেস্ট অ্যাপিয়ার করেছি অনেকগুলো ব্যান্ডে, অর্থহীনে অ্যাপিয়ার করেছি, শিরোনামহীন। সো হ্যাঁ, ইয়েস, শিরোনামহীনে জয়েন করার আগে একটা জার্নি তো আছে। এই যে শিরোনামহীনে যোগদানের গল্পটা আসলে জানতে চাচ্ছিলাম, কিভাবে শিরোনামহীনে ভোকালিস্ট হিসেবে শেখ ইশতিয়াক এলো? প্রথমত একটা কথা বলে শুরু করি, সেটা হচ্ছে একটা সময় ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিটার বাজাতে শিরোনামহীন গাইতাম। তো যখন শিরোনামহীন থেকে জিয়া ভাই আমাকে কল দেন যে আমাদেরকে কিছু শোতে সাপোর্ট দিতে হবে, তখন শিরোনামহীনের যে এক্স ভোকালিস্ট ছিল তুহিন ভাই অসুস্থ ছিলেন, উনি মোস্ট প্রবাবলি হসপিটালাইজড ছিলেন। তো তখনই জাস্ট ডাক্তার ওনাকে একটা এমবার্গো দেন যে কিছুদিন রেস্ট থাকার জন্য। তো তখন আমাকে শিরোনামহীনকে কিছুদিনের জন্য সাপোর্ট দেওয়ার জন্য একটা প্রপোজাল দেওয়া হয়। তো তখন থেকে শিরোনামহীনের সাথে আমার পরিচয়। দেন আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর শিরোনামহীনের সাথে আমার প্র্যাকটিস হয়, আড্ডাবাজি হয়, সব কিছু মিলিয়ে তখন থেকেই পরিচয়। তুহিন ভাই লেফট, তারপর আমাকে বলা হয় যে ব্যান্ডে গাইবা কিনা। তো ডেফিনেটলি ইটস আ বিগ অপরচুনিটি ফর। আমরা যতটুকু জানি, আপনি যোগদানের পরই পারফিউম অ্যালবামের মতো বড় একটা প্রজেক্ট কাজ করা, তো সেখান থেকে এই অবেলায় জাদুকর, বোহেমিয়ান সুপারহিট গান শ্রোতাদের রেসপন্স করেছে খুব ভালোভাবে। তো এই অনুভূতিটা কেমন ছিল, মানে প্রথম এত বড় একটা ব্যান্ডে জয়েন করার পরেই সুপারহিট গান? দুইটা পার্সপেক্টিভ সবসময় ভিন্ন।
একটা হচ্ছে অডিয়েন্স পার্সপেক্টিভ, একটা হচ্ছে মিউজিশিয়ান পার্সপেক্টিভ, আর্টিস্ট পার্সপেক্টিভ। সো অডিয়েন্স পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি অনেকে অনেক রকম করে ভাবে, কিন্তু আমাদের যদি আমি মিউজিশিয়ান পার্সপেক্টিভটা বলি, মিউজিশিয়ান পার্সপেক্টিভে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আই এম গোনা ডু মিউজিক উইথ জিয়া ভাই, দিয়াত ভাই, রাসেল ভাই ছিল, শাফিন ভাই। সো এইটা তো আমার জন্য একটা বিশাল এক্সাইটমেন্টের ব্যাপার ছিল। দেন এগেন শিরোনামহীন যখন জয়েন করি, এটা আমার জন্য একদমই সহজ ছিল না, কারণ তখন মিডিয়াটা সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়াতে একটা নেগেটিভ ঝড় ছিল তখন, ওই সময় এটা খুবই স্বাভাবিক। তখন একটা চাপ ছিল যে আমাদের অনেক ভালো করতে হবে, তো ওই চাপটাকে সামলাতে অনেক কষ্টই হয়েছে। বাট থ্যাঙ্কস টু মাই অল ব্যান্ড মেম্বার্স, যারা হচ্ছে এত সুন্দর করে এত ঠান্ডা মাথায় সব কিছু আমরা হ্যান্ডেল করেছি। মোর ওভার আমরা রেকর্ডিং মিউজিক করেছি, তো ওই স্ট্যান্ডার্ড মিউজিক ভিডিও তখন একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাগলও ছিল, যেহেতু একটা ব্রেকডাউন ব্যান্ডের। সো ব্যান্ড অনেকদিন বন্ধ ছিল, প্লাস আমরা তখন রেকর্ডিং শুটিংয়ে যাচ্ছি। মোস্টলি আমাদের একটা প্রিডিকশন ছিল যে 80% মানুষ হয়তো আমাদেরকে নেগেটিভলি নিবে, আর 20% মানুষ আমাদেরকে পজিটিভলি নেবে, মানে লিসনার্স। বাট ঘটনাটা তখন উল্টা হলো, যে 80% মানুষ অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো, আর 20% হেটার্স। সো ইয়েস, তখন খুব আরও বেশি ইন্সপায়ার্ড হই, তো আরও গান বের করার আমরা প্ল্যানিং শুরু করি। সো ব্যান্ডের একটা স্পিরিটের কথা আমি বলবোই, স্পেশালি জিয়া ভাই অ্যান্ড শাফিন ভাই, সাইমন পরে জয়েন করে, এখন তো দীপু আছে। সো একটা স্পিরিটের কথা বলবো, ওই সময়টাই যাই হবে হোক না কেন, এত নেতিবাচক এত কিছুর পরও ব্যান্ড রেকর্ডিং করবে, ব্যান্ড গান রিলিজ করবে। আমরা তো গানের মানুষ, সো গান করাটাই হচ্ছে মুখ্য। ভাইয়া আরপিজিও মিউজিক স্কুল থেকে শেকর নামে একটা অ্যালবাম খুব জনপ্রিয়তা পেয়েছিল। অ্যালবামের জলজয় গানটা তো তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তো এই গানটার পেছনের গল্পটাও আসলে জানতে চাচ্ছিলাম, এবং এই গানটা শুনতেও চাই। ওকে, আগে গল্পটা বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বিশাল লার্নিংয়ের জায়গা। বিশাল লার্নিং বলতে আমি আমার মিউজিক ক্যারিয়ারের অনেক বড় একটা সময় জুড়ে আরপিজিওতেই থাকতাম। প্রতিদিন আমি আরপিজিওতে গিয়ে বসে থাকতাম, ওখানে স্টুডেন্টরা গিটার শিখতো, ইনস্ট্রুমেন্ট শিখতো। তো নাজিমুদ্দিন জাহিদ ভাই, মাই মেন্টর। তো জাস্ট ওই এনভায়রনমেন্টটা ফিল নিতেই প্রতিদিন যেতাম ওখানে। হয়তো আমার ক্লাস থাকতো না, কিন্তু প্রতিদিন যেতাম। তো আমি ছিলাম ফাঁকিবাজ স্টুডেন্ট, সো সবসময় ট্যুরিং করতে পছন্দ করতাম। সো ইনফ্যাক্ট জাহিদ ভাইয়ের সাথে আমার অনেক ট্যুর হতো। এখন জাহিদ ভাই নাই অ্যাজ ইন মানে দেশে নাই, আছে অবশ্যই। সো ওই ট্যুরিং হিসেবে সবাই আমাকে চিনতো, যে ফেসবুকে হ্যাঁ ওকে দেখি আজকে এখানে, কালকে ওখানে, সবাই ভাবে চিনতো। আমি তখন চিন্তা করলাম, স্টুডেন্টরা যখন সবাই মিলে যখন একটা অ্যালবাম করছে, আমার দৃষ্টিভঙ্গি মানে আমার প্রতি সবার দৃষ্টিভঙ্গিটা কি। তো ওইটা আমি দেখতাম যে হ্যাঁ ও তো সবসময় ঘুরতো, ঠিক আছে আমি একটা ট্যুরিং সং ডিজাইন করবো, এটা আমার প্ল্যান ছিল। দেন আর গানটার গল্পটা যদি বলি, তখন আমি অফিস করতাম, আমি একটা এজেন্সিতে চাকরি করতাম। তো এজেন্সিতে 2টা প্রজেক্ট শেষ করার পর আমি ফোন সুইচ অফ করে বের হয়ে যাই। দেন আমি ঢাকা থেকে চিরগঞ্জ যাই। আই হ্যাভ এ বাইক দেয়ার। বাইকটা নিয়ে খাগড়াছড়ি, তারপর ওদিক থেকে হয়ে রাঙামাটি, লিচু বাগান হয়ে বান্দরবান, ডিম পাহাড়। আচ্ছা, বিশাল ট্যুর। সো ডিম পাহাড় তখন আর্মি ক্যাম্পে বসে একজন আর্মি পার্সন আমাকে চেনে, উনি আমাকে চা অফার করে, আমি ওখানে চা খাচ্ছিলাম, তখনই একটা বিশাল মেঘের টুকরা এসে আমাকে ভিজাই দিয়ে গেল। আচ্ছা, তার কিছুক্ষণ পরেই গোধূলি, দারুণ একটা এনভায়রনমেন্ট। তখনই আমার মনে হলো যে না, আমি যে অফিস পালিয়ে যে চলে আসলাম, এটা ওয়ার্থ ইট। অ্যান্ড যেই মোমেন্টটা আমি এখন এনজয় করছি, এই মোমেন্টটাকে আমি অ্যাকচুয়ালি একটা স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই। তখন আমি বাসায় আসি, বাসায় এসে একটা টিউন করি, সামিত মঞ্জুরকে আমি শেয়ার করি যে সামিত আমার এই গানটাতে গিটার বাজাবে কিনা। তো যেই কাজ সেই কথা, তারপর দিনই মনে আমরা রেকর্ডিং শুরু করি। নাও ছুটি নাও, যাও চলে যাও, আকাশকে দাও ছুটি দাও, এ কালো ইটের বাতাসকে দাও 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 দাও, একটু দাও এই মনটাকে দাও, ওই নীল সবুজের আকাশ দেখাও। চলো যাই, যাকে পাই তাকে বন্ধু বানাই, এই ইট কাঠের দিন ছেড়ে পালাই। নিঃসঙ্গ হোক তাতে আর
কি আসে যায়, আর একটা বারে মেঘ ছুতে পালায়, এরকম একটা গান। Wow! বাংলাদেশে ব্যান্ড মিউজিকে সম্ভবত প্রথমবারের মতো শিরোনামহীন 25 বছর পূর্তিতে এত বড় স্কেলে অর্কেস্ট্রার সাথে লাইভ পারফরমেন্স করেছে। তো এই পারফরমেন্সের পেছনের অভিজ্ঞতা এবং আইডিয়া প্রস্তুতি মানে কেমন ছিল এই জার্নিটা? এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা অ্যাজ এ মিউজিশিয়ান হয়তো আমি এতটা লাকি যে বাংলাদেশে হয়তো লক্ষ মিউজিশিয়ান আছে, কিন্তু আমি দ্য লাকিয়েস্ট ওয়ান। এই 25th অ্যানিভার্সারি সেলিব্রেশনের ব্যাপারেই বলছি। সো জিয়া ভাই, আমরা তো গাড়িতে ট্যুর করি, মানে আমরা যখন দেশের বিভিন্ন প্রান্তে আমাদের কনসার্ট থাকে, তখন আমাদের যে মাইক্রোবাসটা থাকে, ও মাইক্রোবাসে ট্যুরিংয়ের সময় জিয়া ভাই একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা দেখে এরকম যে SNM অথবা ওই যে স্করপিয়ন্স, ওরা একটা অর্কেস্ট্রার সাথে যে লাইভ ইভেন্টটা করেছিল, আমরা ইউটিউবে দেখতে পাই, আমি নামটা ভুলে গেছি। তো মেটালিকা অনেক বড় বড় ব্যান্ডগুলো দেখা গেছে কি অর্কেস্ট্রেশনের সাথে ওদের একটা কোলাবোরেশন করেছে। আমরা তো এমনিতেই আমাদের গানের অর্কেস্ট্রেশনের ব্যবহার আছে, মানে সিনথেসাইজিং প্লাস হচ্ছে কি চেলো বা ওই অর্কেস্ট্রার ইনস্ট্রুমেন্টের অনেক ইউজেস আছে। তো আমরা তো ডেফিনেটলি চেয়েছি যে একটা লাইভ ভার্সন যদি আমরা করতে পারি, এটা তো গonna be one of a kind। পরে জিয়া ভাই যেই কথা সেই কাজ উনি আমাদের সাথে শেয়ার করলো, আমরাও সবাই মানে উঠে পড়ে লেগে গেলাম। সো অর্কেস্ট্রা টিম নিয়ে একটা বিশাল বড় ছিল, গ্যাঞ্জাম ছিল, মানে আমরা পাচ্ছিলাম না যে কারা আমাদের সাথে বাজাবে। তো ফাইনালি হচ্ছে আমরা লক করলাম মুম্বাই সিম্ফনিক অর্কেস্ট্রাকে, ওরা আমাদের গানগুলোতে অর্কেস্ট্রা বাজিয়েছিল, আর এইখান থেকে ঢাকা অর্কেস্ট্রা আমাদের সাথে কোলাব করেছিল আমাদের ইভেন্টে। এইটা ফিলিংটা অ্যাকচুয়ালি আমি বলে বোঝাতে পারবো না, কারণ ওইটা মনে হয় আমার জীবনের সবচাইতে বেস্ট কনসার্ট সোফার এখন পর্যন্ত। একসাথে অ্যাট আ টাইম প্রায় 40+%, অ্যারাউন্ড 50% আমরা স্টেজে পারফর্ম করছি। খুব প্রিসাইজড ছিল সবকিছু। মিউজিক্যালি যদি আমি বলি, আমাদের সবার টকব্যাক ছিল, সবার ইনিয়ার ছিল, মানে সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তো পুরো শোটা ছিল একদম স্ক্রিপ্টেড, অর্থাৎ 4 ঘন্টার একটা শো। আমরা এগুলো মনে রাখাটাও ডিফিকাল্ট, সো সবকিছু মিলিয়ে এত সুন্দর করে আমরা জিনিসটা পুল অফ করতে পেরেছি। এতে আমরা অ্যাকচুয়ালি অনেক হ্যাপি। আর এখানে আমাদের সাথে অ্যাকচুয়ালি কোলাব করেছে বাংলাদেশের অনেক মিউজিশিয়ান। তো ওদের প্রতি ডেফিনেটলি, ওনাদের প্রতি আমরা শিরোনামহীন গ্রেটফুল, সারা জীবন গ্রেটফুল থাকবে যে এত মানে ইম্পর্টেন্ট একটা ইভেন্টে ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। দর্শকদের কথা বলবো, ডেফিনেটলি যারা ছিল ওই কনসার্টে, আমরা চেষ্টা করেছি যে একটা ডিফারেন্ট কিছু মানুষকে উপহার দেওয়ার, কারণ আমরা যাই বলি না কেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা অনেক ছোট। সো এই ছোট ইন্ডাস্ট্রিতে চাইলেই অনেক বড় কিছু করা যায় না, এখানে অর্থের ব্যাপার আছে, প্লাস সামহাও আমাদের কালচার অথবা পৃষ্ঠপোষকতার ব্যাপার যদি বলি, তাহলে সেক্ষেত্রেও আমাদের অনেক ল্যাকিংস। বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে আপনার চিন্তাটা আসলে কি, মানে আপনি কি ভাবছেন? দেখেন, আমরা আমাদের রক সিনটার কথা যদি স্পেশালি বলি, আমাদের মিউজিক্যাল সেন্স যেটা বলে, আমরা অনেক রিচ মিউজিক করি। মানে আমি যদি আশেপাশের 5-6টা আমার সাবকন্টিনেন্টে 5-6টা দেশ যদি দেখি, আমরা অনেক বেটার মিউজিক করি। ইন এ সেন্স আমাদের এখানে বেটার মিউজিশিয়ান আছে, বাট আমরা হয়তো বেটার ইকুইপড না। আমাদের হয়তো ওই শিক্ষার জায়গাটা না। আমরা এখানে যে কজন মিউজিশিয়ান আছে তারা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, তারা হয়তো কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই মিউজিকে। সো এইটা আমাদের জন্য একটা বিশাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি যদি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে যাই অথবা চায়নাতে যাই অথবা যে কোনো জায়গায়, অনেকগুলো মিউজিক্যাল ইনস্টিটিউশন আছে, তো শেখার জায়গাটা আছে, আমাদের এখানে নাই। সো অ্যাকচুয়ালি আমার মনে হয় না বাংলাদেশে গান শোনে না এরকম মানুষ খুব কমই আছে আর কি। বাংলাদেশের আনাচে কানাচে একদম যদি যায়, সবাই গান শোনে। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা নিয়ে আমার একটা জরিপও আছে। সো গান যেহেতু সবাই শোনে, সো ইন্ডাস্ট্রিটা গ্রো কেন করছে না? অবশ্যই আমরা আশাবাদী যে সামনে এটা হবে। এখন একটা মজার প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনার ব্যান্ডের বাকি সদস্যদেরকে নিয়ে এক শব্দে বলতে হবে, কে কেমন? প্রথমেই আসি শাফিন ভাইয়ার কে নিয়ে কি বলবেন? আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এরপর জিয়া ভাই।
লিডার ওকে, সাইমন ভাই? অফ ফানি গাই। ওকে, সুদীপ্ত সিনহা দীপু? ইটস এ ভেরি গুড ল্যাড। ওকে, দানিয়াল ভাইকে নিয়ে এক শব্দে কি বলা যায়? দানিয়াল হচ্ছে সুপার এনার্জেটিক। আচ্ছা। আর রাজু ভাই টেকনিক্যাল। ওকে, ভেরি গুড, ভেরি টেকনিক্যাল। এখন আমরা একটু সাম্প্রতিক কাজের বিষয়ে জানতে চাচ্ছি। এই যে সম্প্রতি বাতিঘর অ্যালবামের আমরা কিছু গান শুনলাম, তো এর ভাবনা এবং শ্রোতাদের থেকে কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে? বাতিঘরের অলরেডি 60টা গান রিলিজড। সো 60টা গানের মধ্যে বাতিঘর গানটা আমাদের টাইটেল। সো বাতিঘর আমাদের গিটারিস্ট দীপুর টিউন করা অ্যান্ড জিয়া ভাইয়ের লেখা। বাতিঘরের কনসেপ্টটা আসে, আমরা ফ্রান্সে, আমাদের ইউরো ট্রিপ ছিল একটা। সো ইউরো ট্রিপের ফ্রান্সে আমরা একটা জায়গায় ঘুরতে যাই, দুভিল নামে একটা বিচে। তো ওখানে একটা লাইট হাউসের নিচে আমরা আড্ডা দিই। সো ওইখান থেকেই জিয়া ভাইয়ের থট। সো উনি বাতিঘর কি করে, বাতিঘর দাঁড়িয়ে থাকে ঢেউ গুনে, মানুষের উচ্ছ্বাস দেখে, মানুষের আনন্দ বেদনা দেখে, কিন্তু বেচারা একা কোথাও যেতে পারে না। আমি যদি একদম রিলেট করতে যাই, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, যেমন আমি যদি শিক্ষক শ্রেণীকে বলি, শিক্ষকরা সবসময় এডুকেশন স্প্রেড করে গেছে, ওই পজিশনে রয়ে গেছে, কিন্তু স্টুডেন্ট অনেক সাকসেসফুল হয়ে যাচ্ছে। আমি যদি আমাদের বাবাদের কথা বলি, যে নিজের জন্য কিছু করে না, সন্তানের জন্য সবসময় করে যায়, সো উনি আমাদের বাতিঘর। সো বাতিঘরের সংজ্ঞাটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। সো ওইখান থেকেই বাতিঘরের কনসেপ্টটা আসা। শিরোনামহীন তো একটা নাগরিক ব্যান্ড, শিরোনামহীন শহর নগর নিয়ে কথা বলে। সো ওইখান থেকেই আমরা সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি পিক করা। বাতিঘর অ্যালবামের কোনো গানকে আমরা এখন শুনতে পারি? কতটা একা বাতিঘর, আলোর সরল রেখা চলে কত দূর, কতটা ম্লান অভিমান স্মৃতিময়, কত ঢেউ গুনে সব সয়ে এখনো একা বাতিঘর। নীরবে দাঁড়িয়ে ধূসর, কতটা একা বাতিঘর স্মৃতিময়, কত রাত জেগে সব শোয়ে এখনো একা একা। এটা হচ্ছে আমাদের টাইটেল ট্র্যাকটা। আচ্ছা, নতুন জেনারেশনে যারা মিউজিশিয়ান হতে চায় বা মিউজিক ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? অ্যাকচুয়ালি মিউজিক একটা বিশাল বড় এডুকেশন। আমরা সামহাউ, আমি ব্যক্তিগতভাবে একটু রিগ্রেট ফিল করি, যাই বুঝি আমার এডুকেশনটা মিউজিক্যালি হতো, মানে মিউজিক নিয়ে হতো। যারা অ্যাকচুয়ালি এখন মিউজিক করছে, ওদের প্রতি যদি আমার কোনো সাজেশন থাকে, আমি অনেক ছোট মানুষ, তাও যদি আমার সাজেশন থাকে সেটা হচ্ছে মানে অনেক বেশি শিখো তোমরা, অনেক শিখলে অনেক কিছু, অনেক বেটার মিউজিক বের হবে। সো এই তো, জাস্ট প্র্যাকটিস করতে থাকো আর শিখতে থাকো অনেক বেশি। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করব ইশতিয়াক ভাইয়ের একটি পছন্দের গানের মাধ্যমে। নাও ছুটি নাও, যাও চলে যাও, আকাশকে দাও ছুটি দাও, এ কালো ইটের বাতাসকে দাও 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 দাও, একটু দাও এই মনটাকে দাও, ওই নীল সবুজের আকাশ দেখাও। চলো যাই, যাকে পাই তাকে বন্ধু বানাই, এই ইট কাঠের দিন ছেড়ে পালাই। নিঃসঙ্গ হোক তাতে আর কি আসে যায়, আর একটা বারে মেঘ ছুতে পালাই।